আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে আমরা অষ্টম অধ্যায়ের অনুশীলনের সৃজনশীলটা সমাধান করব। চলো দেখি তো কি আছে। একটা বৃক্ক এঁকে দেওয়া আছে, তাই না? এটা কিন্তু একটা বৃক্কের শেপ। আমরা জানি বৃক্ক হচ্ছে সিমের বিচি আকৃতির একটা অঙ্গ। দেখো তো, এই যে সিমের বিচির মতো একটা অঙ্গ না? এই বৃক্কের ভিতরে দেখো কিছু রক্তনালী প্রবেশ করলো, কিছু বের হয়ে আসতেছে। তারপরে এইখান দিয়ে যে অংশটা, এটা হচ্ছে ইউরেটার, যেটা দিয়ে মূত্র তৈরি হওয়ার পরে মূত্র থলিতে জমা হইতে যায়। এই নালীটা দিয়ে মূত্র গিয়ে মূত্র থলিতে জমা হবে। তাহলে বুঝতে পারলাম চিত্র এ হচ্ছে আমাদের বৃক্ক বা কিডনি। এরপরে ক নাম্বারে কি বলছে দেখো তো, মেডুলা কি? এই যে আমি বৃক্কটা আঁকলাম, বৃক্কের ভেতরে অনেকগুলা রেনাল পিরামিড থাকবে। এরকম পিরামিড পিরামিড এরকম অংশগুলো থাকতেছে। কেমন? এই যে পিরামিডগুলা, এগুলা চিকন চিকন সূক্ষ্ম সূক্ষ্ম অনেকগুলা নেফ্রন নিয়ে গঠিত হয়। তাহলে বৃক্ক তোমার শুরু হয়েছে কোন জায়গা থেকে? মানে ওর গোড়াটা হচ্ছে এই জায়গায়, এখান থেকে তোমার হচ্ছে ইউরেটারটা বের হইলো। এই ইউরেটারটা এইখান থেকে শুরু করে তোমার এই পিরামিড যেখানে শেষ হয়েছে এই জায়গার অংশটুকু আমরা বলবো হচ্ছে মেডুলা। বৃক্কের ভেতরে জিনিসপাতি যেখানে আছে এই দিকের অংশটা হচ্ছে ফাঁকা, এখানে কিছু নাই। আর এই দিকে হচ্ছে তোমার ইউরেটার যেখান থেকে বের হয়েছে, ইউরেটারের যে গোড়াটা, তারপরে হচ্ছে তোমার পিরামিড যেখান পর্যন্ত শেষ অতটুকু অংশকে আমরা বলবো হচ্ছে মেডুলা। তাহলে চিত্র ভিতর তো চিনলাম মেডুলা কোন জায়গাটাকে বলতেছে। এখন দেখি তো সংজ্ঞাতে কিভাবে লেখা যায়। বৃক্কের ক্যাপসুল সংলগ্ন অংশের ভেতরের অংশকে। ক্যাপসুল কি জিনিস? ক্যাপসুল হচ্ছে ওর বাইরের দিকের যে আবরণটা। আমি যে কিডনিটা আঁকছি ওর বাইরে একটা লেয়ার থাকবে না, ওটাকে আমরা বলি হচ্ছে ক্যাপসুল। ক্যাপসুল সংলগ্ন অংশের ভেতরের অংশকে মেডুলা বলে। তাহলে দেখো এই যে একটা বৃক্ক, ওর ক্যাপসুলটা হচ্ছে বাইরের দিকের এই অংশটা। ওই ক্যাপসুল সংলগ্ন অংশের ভেতরের দিকের অংশ, ভেতরের দিকের অংশ বলতে আমরা এই যে পিরামিড যতটুকুতে আছে ওই অংশটুকুকে বুঝতেছি। তাহলে এখান থেকে শুরু করে পিরামিড পর্যন্ত ভেতরের অংশকে আমরা কি বলবো? মেডুলা বলবো। এতে সাধারণত 8 থেকে 12টি রেনাল পিরামিড থাকে। এটা হচ্ছে 8, মানে ইংরেজিতে লিখে মানে গোলায় ফেলেছে, 8 থেকে 12টা রেনাল পিরামিড এই জায়গায় থাকতেছে। ওই যে আমি বললাম এই যে পিরামিডের মতো অংশ দেখছো, পিরামিডের মতো অংশ থাকতেছে। কোথায় থাকতেছে? এই মেডুলার ভিতরে থাকতেছে। 8 থেকে 12টা রেনাল পিরামিড থাকে। ওই পিরামিডগুলা অনেকগুলা চিকন চিকন সূক্ষ্ম সূক্ষ্ম, অনেক লক্ষ, 10 থেকে 12 লক্ষটা নেফ্রন মিলে একটা পিরামিড তৈরি হয়। বুঝতে পারছো? এরপরে গ্লোমেরুলাস বলতে কি বোঝায়? এখন আমি যদি তোমাকে এঁকে দেখাই গ্লোমেরুলাস কি জিনিস। নেফ্রনের মাথায় গোলাকার একটা অংশ দেখো, এখান দিয়ে হচ্ছে তোমার রক্ত প্রবেশ করবে, এখান দিয়ে রক্ত বের হয়ে যাবে। তারপরে এই যে প্রবেশ করার পরে এই নালীটা অনেকগুলো সূক্ষ্ম সূক্ষ্ম কৈশিক নালিকায় পরিণত হয়ে যাবে। এই যে দেখো সূক্ষ্ম সূক্ষ্ম অনেকগুলো কৈশিক জালিকায় পরিণত হয়ে গেল। তারপরে রক্ত এখানে ছাকন হবে। দেখো এটা দেখতেও কিন্তু ছাকনির মতো লাগতেছে। এই যে সূক্ষ্ম সূক্ষ্ম জালি পরিণত হয়েছে না, ওই সূক্ষ্ম জালিগুলোই হচ্ছে তোমার রক্তটাকে ছাকনির মতো ছাকতে সাহায্য করবে। তাহলে এই যে অংশটা, এটা একটা বোম্যান্স ক্যাপসুলের ভিতরে এরকম ধারণ করে থাকে আর কি, এরকম একটা বাটির মতো অংশ, সেখানে ভিতরে হচ্ছে তোমার গ্লোমেরুলাসটা থাকতেছে। তাহলে বোম্যান্স ক্যাপসুলের ভিতরে ধারণকৃত যে এই ছাকনির মতো অংশটা, ওইটাই হচ্ছে আমাদের গ্লোমেরুলাস। এই অংশটা হচ্ছে গ্লোমেরুলাস। এখন চিত্র যত চিনতে পারলাম, এবার দেখি প্রশ্নে লিখবো কিভাবে উত্তরটা। গ্লোমেরুলাস বলতে কি বোঝায়? গ্লোমেরুলাস নেফ্রনের রেনাল কর্পাসলে একটি অংশ। এখন রেনাল কর্পাসল কি জিনিস? রেনাল কর্পাসল হচ্ছে এই যে তোমার বোম্যান্স ক্যাপসুলটুকু আর এই যে তোমার গ্লোমেরুলাসটুকু, এই দুইটা অংশকে একসাথে বলে হচ্ছে তোমার রেনাল কর্পাসল। বোম্যান্স ক্যাপসুল আর গ্লোমেরুলাস দুইটাকে একসাথে বলবো হচ্ছে রেনাল কর্পাসল। রেনাল কর্পাসলের একটা অংশ, হ্যাঁ ঠিক আছে, গ্লোমেরুলাস তো এই যে রেনাল কর্পাসলেরই অংশ, বুঝতে পারলাম। গ্লোমেরুলাস একগুচ্ছ কৈশিক জালিকা দিয়ে তৈরি হয়। রেনাল ধমনী থেকে সৃষ্ট এফারেন্ট আর্টারিওল, যেটা হচ্ছে এখানে প্রবেশ করতেছে, এফারেন্ট আর্টারিওল দিয়ে দূষিত রক্ত গ্লোমেরুলাসে প্রবেশ করতেছে। তাহলে এই যে ক্যাপসুলের ভেতরে ঢুকলো,
ঢোকার পরে প্রায় 50টি কৈশিক নালিকা তৈরি করে। এই যে অ্যাফারেন্ট আর্টারি ঢোকার পরে এখানে হচ্ছে কৈশিক নালিকা তৈরি করছে। কৈশিক নালিকা চিকন চিকন সূক্ষ্ম সূক্ষ্ম, যার জন্য এটাকে দেখতে ছাকনির মতো লাগে, বা এটা কাজই তো ছাকনির মতো। এগুলো আবার বিভক্ত হয়ে সূক্ষ্ম রক্তজালিকা সৃষ্টি করে। এসব জালিকা কৈশিক নালীগুলো মিলিত হয়ে ইফারেন্ট আর্টারিওল। আবার কি বলছে, এই অনেকগুলো যে সূক্ষ্ম নালীতে বিভক্ত হয়েছে ওরা আবার মিলিত হয়ে এই যে এখান দিয়ে যে বের হয়ে যাচ্ছে ইফারেন্ট আর্টারিওলে পরিণত হয়। একটা দিয়ে হচ্ছে রক্ত প্রবেশ করলো, দূষিত রক্ত, তারপরে ছেকে মানে ওখানে ছাকনির মতো হয়ে গেল, তারপরে আবার ইফারেন্ট আর্টারিওল যেটা দিয়ে হচ্ছে বের হয়ে যাচ্ছে। তাহলে এই কথাগুলোই বলছে, আর্টারিওল সৃষ্টি করে এবং ক্যাপসুল থেকে বেরিয়ে আসে। এখন এই যে ক্যাপসুলের ভিতরে আসলো, এই ক্যাপসুলটাই হচ্ছে আমাদের গ্লোমেরুলাস। এরপরে গ নাম্বারে কি বলছে, একে ছাকনির সাথে তুলনা করা হয় কেন? এই কিসের চিত্র ছিল? এ ছিল আমাদের কিডনি। এখন কিডনিকে কেন ছাকনির সাথে তুলনা করা হয়, কেন করা হবে না সেটা বলো। কিডনি আমাদের রক্তগুলোকে ছেকে দূষিত পদার্থগুলোকে আলাদা করে ফেলে, আর পরিষ্কার রক্ত আবার দেহে ফ্লো করতে সাহায্য করে। এখন এই যে কিডনির একক যদি আমরা বলি, এটা হচ্ছে তোমার নেফ্রন। নেফ্রনকে কিডনির একক বলা হয়। আমি যদি তোমাকে এই কাজটা একটু সুন্দর করে বুঝাইতে যাই, দেখো তো, আমি যদি একটা নেফ্রন আঁকি, এই যে গ্লোমেরুলাস ছাকনির মতো অংশ, একটু আগে যেটা বললাম খ নাম্বারে, ওইখানে অ্যাফারেন্ট আর্টারিয়াল দিয়ে রক্ত প্রবেশ করলো, ইফারেন্ট আর্টারিয়াল দিয়ে বের হয়ে যাবে। এইটা যে গোলাকার অংশ ভিতর ধারণ করে রাখা আছে এটা হচ্ছে বোম্যান্স ক্যাপসুল। এবার বোম্যান্স ক্যাপসুলের কাছে দিয়ে একটা নালী থাকে, এই যে দেখো একটা নালী, এটা যেহেতু কাছাকাছি এজন্য এটাকে বলে নিকটবর্তী পেঁচানো নালিকা। নিকটবর্তী পেঁচানো নালিকার পরে এই জায়গাটায় একটা লুপ সৃষ্টি হয়, ইউ আকৃতির একটা লুপ। এই লুপটা বিজ্ঞানী হেনলি আবিষ্কার করছে, এই জন্য এটাকে আমরা বলবো হেনলির লুপ। এরপরে আবার একটা নালিকা, এই নালীটা যেহেতু বোম্যান্স ক্যাপসুল বা কর্পাসল থেকে খুবই দূরে, এজন্য এটাকে আমরা বলবো দূরবর্তী পেঁচানো নালিকা। এরপরে এখন আমি যে অংশটা আঁকতেছি এটাকে বলে হচ্ছে সংগ্রাহক নালিকা। এই পুরাটা হইল একটা নেফ্রন। এবার এখানে কাজ কি কি হয় চলো দেখি। এখানটায় দূষিত রক্ত প্রবেশ করলো, এইখানে বোম্যান্স ক্যাপসুলটাতে এই যে দেখো এই জায়গাটায় তোমার সব কিছু ছেকে রক্ত এভাবে তুমি ছাকার পরে রক্ত তো চলে গেল, যে ছাকার পরে যে উপাদানগুলো পাইছো সব এই অর্ধভেদ্য পর্দা দিয়ে এখানে চলে আসবে। এখান দিয়ে হচ্ছে জিনিসপাতি আদান প্রদান হইতে পারে। এখানে আসার পরে নিকটবর্তী পেঁচানো যে নালিকাটুকু, এই যে এই নালিকাটুকুতে এখন তুমি যে ছাকার পরে গ্লুকোজ আর খনিজ লবণও ছেকে দূষিত পদার্থের সাথে আলাদা হয়ে গেছে। কিন্তু এগুলো তো আসলে দূষিত পদার্থ না, এগুলো তো আমাদের লাগবে, গ্লুকোজ আর খনিজ লবণ আমাদের লাগবে। তাহলে এই জিনিসটা, এই উপাদানগুলা আবার আমাদের রক্তে ফেরত পাঠাতে হবে না। তাহলে চলো আমরা গ্লুকোজ আর খনিজ লবণ রক্তে ফেরত পাঠায় দিই। এখান থেকে রক্তে ফেরত চলে আসলো এই নিকটবর্তী পেঁচানো নালিকা দিয়ে। এরপরে পানির ব্যালেন্স বজায় রাখা লাগবে, অতিরিক্ত পানি মূত্রের সাথে বের করে দেওয়া যাবে না, তাহলে তোমার দেহে পানির ঘাটতি দেখা দিবে। তাহলে এই যে হেনলির লুপ, এখান দিয়ে অতিরিক্ত পানি দেহে ব্যাক চলে আসবে। এই নালী দিয়ে পানিগুলাকে দেহে ব্যাক পাঠায় দিছে, অতিরিক্ত পানি দেহে ফেরত চলে আসলো। এরপরে কি আমাদের দূরবর্তী পেঁচানো নালিকা, তাই না? দূরবর্তী পেঁচানো নালিকা দিয়ে আর যদি কোনো প্রয়োজনীয় উপাদান রয়ে যায়, ওই যে ছেকে যে উপাদানগুলো আলাদা হয়েছে ওখান থেকে আমরা প্রয়োজনীয় উপাদান কিন্তু ব্যাক নিয়ে আসছি, যে আরে এগুলো তো প্রয়োজন, এগুলো তো মূত্রের সাথে বের করা যাবে না, এগুলো ফেরত দাও, দিলাম ফেরত, পানিও ফেরত নিলাম। এখন বাই চান্স যদি আবার কোনো প্রয়োজনীয় উপাদান রয়ে যায়, যদি মূত্রের সাথে ওগুলো বের হয়ে যায় তাহলে তো সমস্যা, আমাদের ওগুলো ব্যাক নিতে হবে। এই দূরবর্তী পেঁচানো নালিকায় ওই প্রয়োজনীয় আর যদি কোনো উপাদান বাকি থাকে সব কিছু রক্তে ফেরত চলে গেল। এবার থাকলো শুধুমাত্র বর্জ্য পদার্থ, ওই বর্জ্য পদার্থটা এই সংগ্রাহক নালিকা দিয়ে চলে যাবে একদম মূত্রথলি, ইউরেটার দিয়ে মূত্রথলি দিয়ে তারপর হচ্ছে মূত্রনালী বের হয়ে যাবে দেহ থেকে। তাহলে এই যে পুরা কাজটা কি হইল, তোমার রক্তটা ছাকন হইল, রক্ত ছেকে বর্জ্য পদার্থ আলাদা হইল। তাহলে এই কাজটাই আমরা বুঝতে পারলাম যে বৃক্কের ভিতরে কিন্তু এই জিনিসগুলো হচ্ছে। এই যে নেফ্রনটা এগুলো কিন্তু এই যে বৃক্কের ভিতরে, এই যে কিডনি না,
এই কিডনি যেটা উদ্দীপকে আঁকা আছে, এটার ভিতরে এই যে এরকম পিরামিডের এই ছোট্ট একটা সূক্ষ্ম জিনিস হচ্ছে এই জিনিসটা। এই যে ওখানে যে চিকন একটা সূক্ষ্ম নেফ্রন, ওটাকে আমি বড় করে আঁকছি, ওটার কাজটা তোমাকে বললাম। এরকম 10 থেকে 12 লাখ নেফ্রন সবাই মিলে রক্ত ছাকার এই কাজটা করতেছে। তাহলে ওরা সবাই আছে কোথায়? কিডনির ভিতরে। তাহলে কিডনিকে তো আমি ছাকনি বলতেই পারি, যেহেতু ওই কিডনির এককই হচ্ছে নেফ্রন। নেফ্রন ছাকার কাজ করে, মানে নেফ্রনের গ্লোমেরুলাস ছাকার কাজ করে। তার মানে আমি বলতেই পারি যে এ চিত্রটা, এই যে এ কিডনি না, এটা হচ্ছে ছাকনির সাথে আমরা তুলনা করতে পারি। এই যে এই চিত্রটাকে আমরা ছাকনির সাথে তুলনা করলাম। তাহলে এটা বুঝতে পারলাম। কি বলছে দেখো তো, চিত্র এ বিকল হলে, তার মানে কিডনি বিকল হলে এর প্রতিরোধ ব্যবস্থা তুমি কিভাবে এটা প্রতিরোধ করতে পারো, মানে কিডনি নষ্ট হয়ে গেলে এখন কিভাবে তুমি বাঁচবা। 2টা পদ্ধতি আছে। তুমি চাইলে 2টা পদ্ধতিতে এই কিডনি নষ্ট হয়ে গেলে আর একটু সময়ের জন্য জীবনযাপন করতে পারবা। কিভাবে? ধরো তোমার কিডনি কোনো কারণে নষ্ট হয়ে গেল, কোনো কারণ না, অনেকগুলো কারণ আছে। যদি তুমি কম পানি খাও তাহলে তোমার কিডনিতে পাথর হইতে পারে, এটাও কিডনির একটা সমস্যা। বেশি পানি খাও তাহলে তোমার কিডনি নষ্ট হইতে পারে, কিডনি বিকল হইতে পারে। তারপর যদি তুমি সঠিক জীবনযাপন না করো, যদি ধূমপান করো, যদি তোমার ডায়াবেটিস থাকে, যদি উচ্চ রক্তচাপ থাকে, যদি তোমার টনসিলের সমস্যা থাকে, তারপরে খোসপাঁচড়া যদি থাকে, সেক্ষেত্রে ওই ব্যাকটেরিয়াগুলো কিডনিতে যায় অ্যাটাক করে। এরকম বিভিন্ন কারণে তোমার কিডনি নষ্ট হইতে পারে। হইল মনে করো, কিডনি কিন্তু আমাদের 2টা, মেরুদণ্ডের 2 পাশে, পিঠের 2 দিকে 2টা কিডনি থাকে। এখন একটা নষ্ট হয়ে গেলে আরেকটা দিয়ে কিন্তু জীবনযাপন করা যায়। ধরো এখন তোমার হচ্ছে না, মানে 2টা কিডনি নষ্ট হয়ে গেছে, অথবা তোমার ওই একটা কিডনিও হচ্ছে প্রায় ড্যামেজের পথে। সেক্ষেত্রে তুমি 2টা পদ্ধতি অবলম্বন করতে পারো। একটা হচ্ছে কিডনি প্রতিস্থাপন করে ফেলতে পারো, মানে তোমার ওই নষ্টটা ফেলে দিয়ে আরেকটা নতুন লাগাইলা, অথবা নষ্টটাও থাক, নষ্ট 2টাই থাক, তুমি হচ্ছে নতুন 2টা লাগাই দিলা। আরেকটা হচ্ছে ডায়ালাইসিস, প্রতিস্থাপন করতে পারো অথবা ডায়ালাইসিস সম্পন্ন করতে পারো। এখন প্রতিস্থাপনটা কি জিনিস আমি বলি, নামটা শুনেই বোঝা যাচ্ছে, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে রাখে দেওয়া, এটা হচ্ছে প্রতিস্থাপন। এখন তুমি তোমার কিডনিটা মানে ট্রান্সপ্লান্ট করতে চাচ্ছ, অন্য জনের থেকে একটা সুস্থ কিডনি এনে তোমার দেহে লাগাইতে চাচ্ছ। এখন যারটা তো তুমি নিতে পারবা না, তোমাকে অবশ্যই এরকম কারো থেকে কিডনিটা নিতে হবে যার সাথে তোমার টিস্যু ম্যাচ করে। তার টিস্যুর সাথে যদি তোমার কিডনির টিস্যুগুলো ম্যাচ করে, সেক্ষেত্রে তুমি ওই কিডনি নিয়ে লাগাইতে পারবা, ওই কিডনিটা তোমার দেহে কাজ করবে। এরকম ক্ষেত্রে আমরা হচ্ছে নিকট আত্মীয়দের সাথেই টিস্যু ম্যাচ বেশি করতে দেখি। যারা কাছাকাছি আত্মীয় থাকে ওদের সাথে টিস্যুটা ম্যাচ করে যায়। অথবা এখন সবাই তো তোমাকে কিডনি দিতে চাইবে না, এটা তো দায়বদ্ধতা আছে, মানে সীমাবদ্ধতা আছে, যে আমি তোমাকে যদি আমার একটা কিডনি দিয়ে দিই আমার কি হবে, আমি দিব না। এরকম যদি হয় সেক্ষেত্রে আমরা ব্রেন ডেথ মানুষদের কাছ থেকে নিতে পারি। ব্রেন ডেথ বলতে বোঝায় এরকম মানুষজন যাদের হচ্ছে মস্তিষ্কটা থেমে গেছে, মানে হচ্ছে প্যারালাইজ, কাইন্ড অফ মস্তিষ্ক প্যারালাইজ, এরকম যদি বোঝায়। ব্রেন থেমে গেছে কিন্তু তার কিডনি কাজ করতেছে, তার শ্বাস প্রশ্বাস চলতেছে, রক্ত চলতেছে, মানে হৃৎপিণ্ড পাম্প করতেছে। তাহলে এই জিনিসগুলা হচ্ছে, কিন্তু ব্রেনটা থেমে আছে, ব্রেন ডেথ হয়ে গেছে, অথবা সে কখনো উঠবে না, এরকম যদি সম্ভাবনা থাকে, মানে প্যারালাইস থেকে উঠবে না এরকম সম্ভাবনা থাকলে তুমি ওই ব্যক্তির কিডনিটা নিতে পারো। সেক্ষেত্রে টিস্যু ম্যাচ করলে তুমি সহজেই কিডনিটা নিতে পারো। এটা হচ্ছে মানে অস্ত্রোপচারের মাধ্যমে, মানে অপারেশনের মাধ্যমে তোমার দেহে কিডনিটা ট্রান্সফার করলো, এটা একটা পদ্ধতি গেল। প্রতিস্থাপন বুঝলাম। এরপরে ডায়ালাইসিস যে জিনিসটা, ডায়ালাইসিস হচ্ছে একটা কৃত্রিম বৈজ্ঞানিক উপায়, যে উপায়ের মাধ্যমে আমরা আমাদের দেহের কিডনি যে কাজটা করতো ওই কাজটা মেশিনের মাধ্যমে করব। একটা মেশিন কিডনির মতো আমাদের দেহের সবগুলা রক্ত ছেঁকে আবার পরিষ্কার করে দিবে। কিডনি কি করে? রক্ত ছেঁকে মূত্র তৈরি করে, মানে বর্জ্য পদার্থগুলো মূত্রের মাধ্যমে বের করে দেয়, আর বিশুদ্ধ রক্তগুলো আবার দেহে হচ্ছে তোমার ফ্লো করতে থাকে। ওই কিডনির কাজটাই আমরা মেশিনের মাধ্যমে করব। মেশিনটাকে বলে ডায়ালাইসিস মেশিন। এটা অনেক ব্যয়বহুল একটা প্রক্রিয়া আর অনেক হচ্ছে ঝামেলার। কিডনি রোগ হইলে কিন্তু কিডনি রোগ সারানো কিন্তু অনেক ঝামেলার বিষয়। এখন তোমার হচ্ছে প্রতি সপ্তাহে বা প্রতি মাসে মাসে ওই ডাক্তার কাছে যায় হচ্ছে ওই ডায়ালাইসিসটা করানো লাগতেছে, আবার অনেক বেশি সময় সাপেক্ষ, ব্যয়বহুল, মানে অনেক ঝামেলার বিষয়। এখন ডায়ালাইসিসটা আমি একটু তোমাকে চিত্র এঁকে বুঝাইতে চাচ্ছি। দেখো তো,
ডায়ালাইসিস প্রক্রিয়াটা যদি আমি আঁকি, এইখানে কি হয়, তোমার হাতের এইখানে দেখো আমরা হচ্ছে ধমনী শিরাগুলা এই জায়গাটায় যে আছে না, বাইরে থেকে দেখতে পাই হচ্ছে শিরা, আর ভিতরের দিকে আছে ধমনী। ধমনী আমরা খালি চোখে দেখতে পাই না। এখন ওই জায়গা থেকে রক্তনালী থেকে তোমার হচ্ছে শিরার মাধ্যমে রক্তগুলোকে বের করবে। বের করার জন্য এখানে ছোট্ট একটা মেশিন আছে, ও কী করবে, আস্তে আস্তে করে টেনে টেনে তোমার সবগুলা রক্তকে বাইরে নিয়ে আসবে, নিয়ে এসে একটা মেশিনে ভিতর প্রবেশ করাবে। ওই মেশিনটার ভিতর এরকম নালী এভাবে চলতেই আছে, তারপরে আবার তোমার দেহে দিয়ে দিব। তোমার দেহ থেকে আমি রক্ত নিচ্ছি, মানে রক্তগুলো বের করে নিচ্ছি, আবার তোমাকে ফেরত দিচ্ছি, সমস্যা নেই। এবার এই যে মেশিনটার ভিতরে প্রবেশ করাইলো, এই যে মেশিনটা, এরকম একটা মেশিন দেখতে। এখন এইখানে একটা দ্রবণ, যে দ্রবণটাকে আমরা বলবো হচ্ছে ডায়ালাইসিস ফ্লুইড, এখানে ভিতর একটা দ্রবণ আছে। এই দ্রবণের ভিতর আমি কিছু প্রয়োজনীয় উপাদান দিছি। তোমার কি কি লাগবে, খনিজ লবণ লাগবে, গ্লুকোজ লাগবে, এগুলো আমি এখানে ভিতর দিয়ে একটা দ্রবণ বানাইছি। এরপরে এখান দিয়ে যে তোমার রক্তগুলো যাবে, এই যে রক্ত টেনে টেনে যে আমি আনতেছি, এই যে রক্তটা এখান দিয়ে এই নালীগুলোর ভিতর দিয়ে যাবে। এই যে নালীটা, এটা হচ্ছে বৈষম্য ভেদ্য একটা নালী, যেখান দিয়ে তোমার জিনিসপাতি আসা যাওয়া করতে পারবে, কিছু বর্জ্য পদার্থ বের হইতে পারবে, কিছু প্রয়োজনীয় পদার্থ ঢুকতে পারবে, এরকম আসা যাওয়া করতে পারবে। তাহলে চলো এখান দিয়ে মনে করো তোমার রক্তটা যাচ্ছে, এই যে নালী পথে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। এখন এই মেশিনটা এখান থেকে কি করবে, এই দ্রবণটাকে উপরের দিকে টান দিবে। এই যে এই ভিতর থেকে দ্রবণটা উপরে গেল, যাওয়ার পরে এই দ্রবণে কি আছে, প্রয়োজনীয় উপাদান না, ওই প্রয়োজনীয় উপাদানগুলা এই নালী ভিতর দিয়ে যে রক্ত এখান দিয়ে যাচ্ছে না, প্রয়োজনীয় উপাদানগুলা রক্ত ভিতর দিয়ে দিবে। এই যে প্রয়োজনীয় উপাদান নিয়ে নাও, রক্তের ভিতর দিয়ে দাও, নিয়ে নিলে রক্ত প্রয়োজনীয় উপাদান দিয়ে দিল। আর এই পাশ দিয়ে কি হবে, এই মেশিনটা এমনভাবেই তৈরি করা, এখান দিয়ে রক্ত যাওয়ার সময় তোমার হচ্ছে বর্জ্য পদার্থগুলো আবার বের হয়ে যাবে। বর্জ্য পদার্থ বের হইলো, এখন এই বর্জ্য পদার্থ এই দিক দিয়ে পড়ে যাবে। এই যে বর্জ্য পদার্থগুলো পড়ে যাচ্ছে, এটা নেওয়ার জন্য আমি একটা এখানে কিছু দিই, না হলে তো আবার মাটিতে পড়বে। তাহলে বর্জ্য পদার্থ বের হয়ে গেল, প্রয়োজনীয় পদার্থ দিয়ে দিলাম। তারপরে এই রক্তটা চলতে চলতে এক সময় মেশিন থেকে বেরিয়ে আসবে। এই বেরিয়ে আসা রক্তগুলা পরিষ্কার রক্ত, কারণ বর্জ্য পদার্থ বের হয়ে গেছে, প্রয়োজনীয় উপাদান সমৃদ্ধ রক্ত, মানে ওই কিডনি যে কাজটা করতো ওই কাজটাই হচ্ছে এই মেশিনটা করে দিল। করে দেওয়ার পরে আবার রক্তটা আমি দেহের ভিতর দিয়ে দিলাম, তাহলে ওই কিডনির কাজটা, রক্ত পরিষ্কার করার কাজটা করে দিল না এই মেশিনটা। এই মেশিনটার এই কাজটাই হচ্ছে ডায়ালাইসিস। একটা প্রক্রিয়া হচ্ছে ডায়ালাইসিস, আর যেটা অস্ত্রোপচার বললাম। এই দুইটা কথাই আমরা হচ্ছে ওই সৃজনশীলে এই ঘ নাম্বারটাতে বিকল হলে কিভাবে প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করব, এই দুইটা কাজ করতে পারি। প্রতিস্থাপন করতে পারো, না হলে ডায়ালাইসিস। যেই কথাগুলো আমি তোমাকে বললাম বুঝছো তো নিশ্চয়ই, মানে আমি বোঝানোর উদ্দেশ্যেই বলছি, আশা করি বুঝতে পারছো। এই দুইটা কথা সুন্দর করে দুইটা প্যারাতে লিখবা। একটা প্যারাতে শুধু প্রতিস্থাপনের কথাবার্তা লিখবা, আরেকটা প্যারা করবা সেখানে শুধু ডায়ালাইসিসের কথাবার্তা লিখবা। আর আরও ভালো হয় যদি তুমি ডায়ালাইসিস, আমি যে চিত্রটা আঁকলাম ওই চিত্রটা যদি এঁকে দিতে পারো। এই ব্যবস্থাগুলো আমরা গ্রহণ করতে পারি। তাহলে সৃজনশীলের এই উত্তরগুলা আমি যতটুকু লেখা লাগবে তার চেয়ে অনেক বেশি করে এক্সপ্লেন করছি, যাতে তুমি বুঝতে পারো। এখন বুঝার পরে সব তো মাথায় থাকবে না, কিছু ভুলে যাবা। যতটুকুই মাথায় থাকে সুন্দর করে যদি গুছায় লিখতে পারো, আই হোপ একটা স্ট্যান্ডার্ড মার্কস সিকিওর করতে পারবা। তাহলে আজকের পর্ব এই পর্যন্তই, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।